পুরী তো যাও, পুরী সকলেই যায়, কেউ ট্রেনে যায়, কেউ গাড়িতে যায়। তো পুরী যেতে আমাদের পুরীর আগে কি পড়ে? খুরদার রোড পড়ে, পুরীর আগে পড়ে ভুবনেশ্বর। তো অনেকেই জানে, আবার অনেকে জানে না, দীর্ঘ কয়েক শতক ধরে ওখানে কিন্তু লুকিয়ে আছে একটি মন্দির, যেটা হচ্ছে 64 যোগিনী মন্দির। দুখানা আছে উড়িষ্যা ডিস্ট্রিক্টের, একটা হীরাপুর আর একটা রানীপুর। হীরাপুরটা হচ্ছে কিন্তু ভুবনেশ্বর থেকে 15-20 কিলোমিটার ডিস্টেন্স। তুমি যখনই 64 যোগিনী মন্দিরের ভেতর ঢুকবে, তখনই তোমার বাইরের জগৎ এই অত বড় জায়গাটার মধ্যে আর ভেতরের জগতের মধ্যে একটা অদ্ভুত সুন্দর স্নিগ্ধতা অনুভব করতে পারবে। প্রথম যখন ঢুকবে তখন একটা অদ্ভুত ভাবে টেম্পারেচারটা চেঞ্জ হবে। এটা কিন্তু সম্পূর্ণ উপলব্ধি নয়, এটা কিন্তু একদম সম্পূর্ণভাবে তুমি অনুভব করতে পারবে। এটা শুধু উপলব্ধির ব্যাপার বলছি না, অনুভবের কথা বলছি। একজন জ্যোতিষীর কাছে যখন একটা মানুষ আসে, সেই মানুষটা কিন্তু এটা হয়তো ভেবেই আসে যে আমার জীবনের যে সমস্যা, সেই সমস্যা সবটাই সমাধান হয়ে যাবে। তো প্রথমত তাদের যেটা ভেবে আসা উচিত, প্রচন্ড সাহস নিয়ে একজন জ্যোতিষীর কাছে কিন্তু একটা মানুষের আসা উচিত। কারণ সে নিজেও জানে না যে সমস্যা কিভাবে তৈরি হয়েছে, তার আদতেও সমাধান হবে কিনা। আমিও জানি না যে আমার কাছে যে আসছে তার আদতেও কোনো সমস্যা, যে সমস্যা নিয়ে আসছে সেটার সমাধান হবে কিনা। তাই সে শুধুমাত্র আমি পাবো, আমার হবেই, এই আশা ছেড়েই কিন্তু একজন জ্যোতিষীর কাছে আসা উচিত। ভালো বা প্রকৃত জ্যোতিষীর ডেফিনেশনটা কি, সংজ্ঞাটা কি, ভালো মানে কি? মানে আমি যেটা চাইছি আমার সবটাই উনি ফুলফিল করে দেবেন, এই জন্য ভালো। মানে ভালোটা কি, কেন? এটার কিন্তু আমি কোনোদিনও উত্তর পাইনি। প্রকৃত জ্যোতিষ কি? প্রকৃত জ্যোতিষী কি করবে? আপনি যেগুলো গিয়ে বলছেন যে আমার জীবনে এগুলো 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 আমার পাওয়ার আছে, সে আপনাকে হাতে তুলে দেবে যে নিন, আপনি পেতে চেয়েছিলেন, আমি আপনাকে পাইব। মানে এটা কি তার ডেফিনেশন? নাকি এটা ডেফিনেশন যে আমি একজন মানুষের কাছে যাব, যাওয়ার পর সে আমার জন্মকুণ্ডলী দেখবেন, দেখে আমাকে কিছু কিছু বিষয় বলবেন, সেই বিষয়ের সাথে আমি সহমত হব, আমার কিছু বিষয় আমি বলবো, এই যে পুরো বিষয়টা, এই বিষয়টার উপরে ভিত্তি করে আমাকে তিনি একটা সলিউশন দেবেন। মন্ত্রতে 3টে জিনিস লাগে। মন্ত্রের প্রথম বিষয় হলো স্পষ্ট উচ্চারণ, দ্বিতীয় হচ্ছে শ্বাস প্রশ্বাস, আর তৃতীয় হচ্ছে লয়। এই 3টে যতক্ষণ না ঠিক হবে, ততক্ষণ আমার শরীর থেকে উচ্চারিত মন্ত্র ইউনিভার্সে পৌঁছবে না। যতক্ষণ না ওটা গিয়ে হিট করবে, ততক্ষণ ওখান থেকে ব্যাক করে আসবে না। ওটা সবার কম্য নয়। আজকের দিনে দাঁড়িয়ে বহু মানুষ আছে যারা তো পূজা আর্চা করছে, হোমযজ্ঞ করছে, জাতুসি করছে মানুষের মঙ্গলার্থে, তাদের অর্ধেকের বেশি মানুষের উচ্চারণ পরিষ্কার নয়। প্রকৃত সন্ধি পুজো অত সোজা নয়। দুর্গা পুজোর প্রকৃত সন্ধি পুজো করা অত সোজা নয়। ওই টাইমের মধ্যে অষ্টমীর 24 মিনিট, নবমীর 24 মিনিট, এই যে 48 মিনিটে যে সন্ধি পুজোটা করবে, যে পুরোহিত করবে, তার মধ্যে সেই ভাইবস থাকতে হবে। সবাই দুর্গাপুজো করতে পারে না, কিন্তু চলছে, হচ্ছে। গোসাই ঠাকুরের আড্ডায় আপনাদের আরো একবার স্বাগত। আপনারা জানেন গোসাই ঠাকুর প্রত্যেক সপ্তাহে নতুন নতুন অতিথির সাথে নতুন নতুন বিষয় নিয়ে আসে আপনাদের সামনে। তবে আজকে আমরা যাকে পেয়েছি গোসাই ঠাকুরের আড্ডায়, তিনি কিন্তু প্রথমবার নয়। তার আগের ভিডিওগুলোতে আপনারা প্রচুর ভালোবাসা দিয়েছেন, তাই আজকে আমরা আবার গোসাই ঠাকুরের আড্ডায় পেয়েছি অ্যাস্ট্রোলজার সুরঞ্জিত ঘোষকে। দাদা, ওয়েলকাম টু গোসাই ঠাকুরের আড্ডা ওয়ান্স এগেন। আগের ভিডিওর থেকে প্রচুর কমেন্ট পেয়েছি, কেমন লাগছে বলো? কোনটা কেমন লাগছে বলবো? গোসাই ঠাকুরের আড্ডা? গোসাই ঠাকুরের আড্ডা আমার যেটা মনে হয় একটা পারফেক্ট আড্ডাখানা। এখানে চা আছে, চায়ের সাথে টা আছে, আরো অনেক কিছু আছে। মানে গুছিয়ে একটা আড্ডাখানা, যেটা আমরা বাঙালিরা প্রায় ভুলতে বসেছিলাম, সেরকম একটা আড্ডা বা আড্ডা ঘর বলা যেতে পারে গোসাই ঠাকুরের আড্ডাকে। সুতরাং এখানে আসতে যেমন ভালো লাগে, এখানে তার সাথে সময় কাটাতেও ভালো লাগে। সুতরাং গোসাই ঠাকুরের আড্ডা মানে প্রাণের সাথে মিশে গেছে, জীবনের সাথে মিশে গেছে, মনের সাথে মিশে গেছে। সো এক কথায় ভালো না মন্দ এটা বোঝানো যাবে না ততক্ষণ যতক্ষণ না গোসাই ঠাকুরের আড্ডা খানায় এসে কেউ আড্ডা না মেরে যাচ্ছে। থ্যাংক ইউ। আজকের এপিসোডটা যে প্রশ্ন দিয়ে শুরু করব সেটা হচ্ছে যে জ্যোতিষ শাস্ত্র দিয়ে আমরা সমস্যা আইডেন্টিফাই করি, এই সমস্যাগুলো কি সলভ করা যায়, বা সব সমস্যা কি সমাধান হয়, নাকি কিছু সমস্যার কোনো সমাধানই নেই? জ্যোতিষ শাস্ত্রকে কাজে লাগিয়ে যেমন
সমস্যার আইডেন্টিটি করা যায়, সমস্যাকে যেমন খুঁজে বার করা যায়, তেমন এর আগের ভিডিওতেও আমি বলেছি তো যে জ্যোতিষশাস্ত্রকে কাজে লাগিয়ে জীবনকে চ্যানেলাইজড করা যায়। সঠিক কোন পথে গেলে জীবন খুব ভালো হবে সেটাও কিন্তু আমরা জ্যোতিষশাস্ত্র থেকেও পাই। এবার বিষয়টা হচ্ছে যে জ্যোতিষশাস্ত্র থেকে খুঁজে পাওয়া যে সমস্যা, সেই খুঁজে পাওয়া সমস্যাগুলোকে কিভাবে সমাধান করব। এখন দেখো, এখানে বলতে গেলে যেটা প্রধানত বলতে হয় সেটা হচ্ছে যে জ্যোতিষশাস্ত্র বিষয়টা না অত্যন্ত কঠিন একটা বিষয়, অত্যন্ত জটিল এবং কঠিন একটা বিষয়। মানে এই সাবজেক্ট, অ্যাস্ট্রোলজি সাবজেক্ট অনেক বড় সাবজেক্ট, এটা অনেক টাফ একটা সাবজেক্ট। এবার তার থেকেও বেশি টাফ কিন্তু এখান থেকে সমাধানকে মানুষের জীবনে আমরা যেভাবে দিই সেটা দেওয়া। মানে শুধুমাত্র আমি সমস্যা খুঁজে বার করে ফেললাম মানেই তার সমাধান যা হোক করে একটা বলে ফেললাম, এটা কখনোই নয়। তার কারণ হচ্ছে একটা মানুষের সমস্যা 100টা থাকতে পারে, 10টা থাকতে পারে, কিন্তু 100টা বা 10টা সমস্যার সমাধান কি করা উচিত? সবার প্রথমে এই কথাটা মাথায় রাখতে হবে যে করা উচিত না করা উচিত নয়। আমি পার্ট বাই পার্ট আসছি তাহলে, কারণ এই বিষয়টা যখন আজকে তুমি আমাকে প্রশ্নটা করলে শুভঙ্কর, তো আমার মনে হয় যে এটা খুব পুঙ্খানুপুঙ্খ স্তর বাই স্তর এটা মানুষের জানাই উচিত। দেখো, প্রথমত হচ্ছে যে একজন জ্যোতিষীর কাছে যখন একটা মানুষ আসে, সেই মানুষটা কিন্তু এটা হয়তো ভেবেই আসে যে আমার জীবনের যে সমস্যা, সেই সমস্যা সবটাই সমাধান হয়ে যাবে। তো প্রথমত তাদের যেটা ভেবে আসা উচিত, প্রচন্ড সাহস নিয়ে একজন জ্যোতিষীর কাছে কিন্তু একটা মানুষের আসা উচিত। কারণ সে নিজেও জানে না যে সমস্যা কিভাবে তৈরি হয়েছে, তার আদপেও সমাধান হবে কিনা। আমিও জানি না যে আমার কাছে যে আসছে তার আদপেও কোনো সমস্যা, যে সমস্যা নিয়ে আসছে সেটার সমাধান হবে কিনা। তাই সে শুধুমাত্র আমি পাবো, আমার হবেই, এই আশা ছেড়েই কিন্তু একজন জ্যোতিষীর কাছে আসা উচিত। সবার প্রথম কিন্তু সমস্ত আশা আকাঙ্ক্ষাকে ছেড়ে একদম একটা নিউট্রাল ফর্মে এসে একটা জ্যোতিষীর কাছে আসা উচিত যে আমার এই ধরনের ঘটনা আমার সাথে জীবনে ঘটছে, এখান থেকে আমি কিভাবে মুক্তি পাবো বা এর উপায়টা কি। এটা একটা প্রধান কারণ। দ্বিতীয় কারণ দেখো, একটা বললে খুব অদ্ভুত লাগবে, দেখবে বহু জায়গায় বহু পোস্টে আমরা দেখি যে একজন ভালো জ্যোতিষীর বা একজন প্রকৃত জ্যোতিষীর সন্ধান দেবেন, বা একজন ভালো জ্যোতিষীর সন্ধান চাই, একটা প্রকৃত জ্যোতিষীর সন্ধান চাই। তো আমি যখন এই পোস্টগুলো দেখি না, আমার খুব হাসি পায়। ব্যক্তিগতভাবে আমি জ্যোতিষী হিসাবে আমার এই কারণে হাসি পায়, কারণ হচ্ছে যে ভালো বা প্রকৃত জ্যোতিষীর ডেফিনেশনটা কি, সংজ্ঞাটা কি, ভালো মানে কি? মানে আমি যেটা চাইছি আমার সবটাই উনি ফুলফিল করে দেবেন, এই জন্য ভালো। মানে ভালোটা কি, কেন? এটার কিন্তু আমি কোনোদিনও উত্তর পাইনি। প্রকৃত জ্যোতিষ কি, প্রকৃত জ্যোতিষী কি করবে? আপনি যেগুলো গিয়ে বলছেন যে আমার জীবনে এগুলো আমার পাওয়ার আছে, সে আপনাকে হাতে তুলে দেবে যে নিন, আপনি পেতে চেয়েছিলেন, আমি আপনাকে পেয়ে গেলাম। মানে এটা কি তার ডেফিনেশন? নাকি এটা ডেফিনেশন যে আমি একজন মানুষের কাছে যাব, যাওয়ার পর সে আমার জন্মকুণ্ডলী দেখবেন, দেখে আমাকে কিছু কিছু বিষয় বলবেন, সেই বিষয়ের সাথে আমি সহমত হব, আমার কিছু বিষয় আমি বলবো, এই যে পুরো বিষয়টা, এই বিষয়টার উপরে ভিত্তি করে আমাকে তিনি একটা সলিউশন দেবেন, একটা সমাধান দেবেন। সেই সমাধানের পদ্ধতি মূলত হচ্ছে, তুমি যেটা জানতে চাইছো যে পদ্ধতির অনেক রকমের পদ্ধতি আছে। এবার একজন অভিজ্ঞ জ্যোতিষ, আমি বারবার একটা কথাই দেখবে সবসময় ব্যবহার করি যে অভিজ্ঞ জ্যোতিষের কাছে এলে পরে সব থেকে প্রথম সে কিন্তু তার জন্মচার্টটি খুলে দেখবে কোথায় কোথায় কি সমস্যা আছে, তাকে বলবে। এবার সমস্যা দু রকমের হয়, জ্যোতিষের সমস্যা মূলত দু রকমের হয়। কেমন? একটা হচ্ছে একদম জন্মছকে যে সময় সেই ব্যক্তি, সেই জাতক, সেই জাতিকা জন্মগ্রহণ করেছে, তার কিন্তু সেই সময় প্ল্যানেটগুলো, গ্রহগুলো জন্মকালীন সময় একটা জায়গায় বসে গেছে, সেটা তার লগ্ন, সেটা তার D1 চার্ট। আর একটা হচ্ছে এই মুহূর্তে বর্তমান সময় গ্রহরা বা প্ল্যানেটরা যে ট্রানজিট করছে, এই ট্রানজিটের সময়, এই গোচরের সময় তার জন্মছকের কোন কোন গ্রহের ওপর দিয়ে কোন কোন গ্রহ ট্রানজিট করছে, এবং জন্মকালীন সেই ব্যক্তির, সেই জাতক বা সেই জাতিকার সেই গ্রহটা কতটা তার ফেভারে আছে, কতটা তার জন্য শুভ না অশুভ, তার ওপরে কিন্তু নির্ভর করছে কতটা ফল সে জীবনে পাবে। একটা তো হয়ে গেল যেটা আছে, মানে আমার জীবনে এই ঘটনার মধ্যে দিয়ে আমি যাব। এরপরে আসছে যে কখন এই ঘটনাগুলো ঘটনা ঘটবে, কখন এর মধ্যে দুর্ঘটনা ঘটবে, কখন কি ঘটবে। আমার ধরো জন্মচার্টে আছে যে আমি সরকারি চাকরি পাবো, তো
তো আমি কিন্তু সেটা তাকে যখন বলবো যে আপনার সরকারি চাকরি আছে, তো তখন দেখতে হবে যে সরকারি চাকরিটা কোন সময় আছে, সেটা ট্রানজিট বলবে, সেটা গ্রহের ডিগ্রি বলবে। এবার যার নেই সে যদি হাজার কেঁদে মরে যে দাদা আমাকে সরকারি চাকরি পাইয়ে দিতেই হবে, তখনই তো হয়ে যায় জ্যোতিষীরা ভণ্ড। জ্যোতিষী শুধু ভণ্ড হয় না, কিছু লোভী, কিছু অনভিজ্ঞ জ্যোতিষ বলে যে আচ্ছা আচ্ছা চলে আসুন আমি আপনাকে পাইয়ে দেবো, ব্যাস দিয়ে দিল, কিন্তু হচ্ছে না, কারণ তার চার্টে তো সেটা নেই। এবার চার্টে এমন কিছু জিনিস আছে যেগুলো বারবার তার যে গ্রহটা সেই ফলটা তাকে প্রদান করবে, সেই গ্রহটা কোনো রকম ভাবে নড়ে চড়ে বসে নেই, মানে সেই গ্রহটার বল নেই, সেই গ্রহটার বল নেই বলে সে যখন যখন অন্তর্দশায় আসছে, প্রত্যন্তর দশায় আসছে, যখন যখন ট্রানজিটে আসছে, তখন যেহেতু তার জন্মগত জন্ম লগ্ন চাটে যেহেতু সে বলবান নয়, তাই ফল প্রদান করতে পারছে না। এবার এখানে যখন সে বল পাবে, যখন গ্রহটা একটু ভালো হবে, শুভ গ্রহ, কিন্তু সে ডিগ্রিগত ভাবে তার বলটা হীন, বলটা পায়নি, নক্ষত্রগত ভাবে সে পায়নি, এগুলো তো সব ক্যালকুলেশনের ব্যাপার, তখন কিন্তু সে ফলটা দেবে। তো এবার আসি যে তোমার মূল ঘটনায় যে সমস্যার সমাধান হয় কিনা। দেখো, সমস্যার সমাধান হওয়ার জন্য এই যে বললাম না অভিজ্ঞ জ্যোতিষী কি করবে, তার জন্মচারটা খুলেই কিন্তু বুঝে যাবে, একদম বুঝে যাবে, 100% সে কিন্তু বুঝে যাবে যে একে কোন প্রতিকার করলে এ সেই প্রতিকার থেকে মানে প্রতিকারটা করে মুক্তি পাবে সমস্যা থেকে। হ্যাঁ, মানে এমন নয় যে শুধু তার জন্য রত্ন দিলাম, শুধু তার জন্য রুদ্রাক্ষ দিলাম, শুধু। তো এই সমস্যার সমাধান মারাত্মক একটা বিষয়, যে কথাটা তুমি প্রথমেই বললে। ধরো আমার কাছে কোনো একটা মানুষ এলো, তো সবার প্রথমে আমি তাকে দেখে বলবো যে আপনার জীবনে এই 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 সমস্যা জন্মগতভাবে হয়ে আছে, আর আপনার এই মুহূর্তে বর্তমান সময় এই এই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। আমি মহাদশার সাথে ট্রানজিটকে মিলিয়ে দেখব, এবং আমি হয়তো মানে লাস্ট 3 বছর ধরে তার কেমন যাচ্ছে, আগামী 3 বছর কেমন যাবে, এই একটা ধরো একটা খুব ছোট করে তাকে একটা আমি প্রেডিকশন করলাম। এবার করার পর সে বললো যে হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে, এবং সত্যি জন্ম থেকে আমার এই এই সমস্যা, তার মানে দুটো জায়গা ম্যাচ করলো, জন্মগত আর বর্তমান সময়। এবার সে আমাকে বলল যে 10টা সমস্যা তার হয়তো দেখা গেল ওখান থেকে বেরোলো। আমি তাকে 6টা বললাম বা 8টা বললাম, সে আমাকে 6টা বললো বা 8টা বললো, এই করে দেখা গেল 10টা 12টা 15টা সমস্যা তার জীবনে এই মুহূর্তে হয়ে আছে। সেটা অনেক ব্যাকেরও হতে পারে, অনেক পুরনো সমস্যাই আস্তে আস্তে এখন এসে বড় হয়েছে, বা এখন থেকে সমস্যা শুরু হয়েছে যেটা হঠাৎ বড় হয়ে গেছে। তো এখানে কিন্তু 10টা সমস্যার সমাধান আমি করব না, কারণ কোনো অভিজ্ঞ জ্যোতিষ সেটা করেন না। কারণ আপনার 10টা সমস্যা থাকতে পারে, অভিজ্ঞতা তো এটাকেই বলে যে মানুষটা তার দুটো সমস্যার সমাধান করে দেবে, যে দুটো সমস্যার সমাধান করলে বাকি যে 8টা সমস্যা থাকবে পেন্ডিং অটোমেটিক্যালি সমাধান হয়ে যাবে। প্রচুর মানুষ আছে 5টা করে রত্ন লিখে দিচ্ছে। আরে জ্যোতিষীর কাছে আমি আসছি একটা সমস্যার সমাধান করতে, কিন্তু যদি জ্যোতিষী আমাকে 5টা 4টে করে রত্ন দিয়ে দেয়, তো সেটা কেনার জন্য আমাকে যে নতুন সমস্যায় পড়তে হচ্ছে, তার সমাধানটা কে দেবে? ঠিক কথা, তার সমাধানটা কে দেবে? তার চার্টে আছে কিন্তু যে তার আদপেও রত্নে হবে কিনা, তার আদপেও রুদ্রাক্ষে হবে কিনা, কিসে হবে সেটা আইডেন্টিফাই করতে হবে। তার মানে তুমি বলছো এই যে যারা রত্ন দেয় বা এই প্রতিকারগুলো করানো হয়, সবটা কাজে নাও লাগতে পারে, সবটা কাজে নাও লাগতে, ম্যাক্সিমাম তো এখন তো তাই হচ্ছে, মানে এটা বিজনেস হয়ে যাচ্ছে একটা, তুমি বলছো অনেকটাই রত্ন বেচার জন্য একটা অনেকটাই বড় বিজনেস। এবার প্রকৃত সত্যি কথা বলতে গেলে রত্ন যদি পড়তে হয়, দামি রত্ন পড়তে হবে, কারণ রত্ন কোনোদিনই 2000-4000 টাকা রতির হয় না। সাধারণ মানুষের সেই রত্ন কিন্তু এফোর্ড করা খুব কষ্টের। আগেকার দিনের রাজারা কি করতো দেখবে, মুকুটে বড় পান্না পড়তো, ওটা হচ্ছে পান্না পড়তো না, অনেক বড় বড় রাজাদের মুকুটে, অনেক বড় বড় জমিদার তারা অনেক রত্ন রাখতো, তাদের সংগ্রহে রাখতো, ওগুলো রত্ন। তো এখন তো বাজারে একসাথে একটা ভেন্ডারের কাছে এত পান্না, কোনো মানে বাস্তবভাবে ওই পান্নার কত মূল্য হতে পারে আজকের দিনে কোনো আইডিয়া আছে? ওরম ভাবে ওটা ক্যারি করা যায় না। খুব স্পেসিফিক মানুষ, হ্যাঁ রত্ন অবশ্যই কাজ করে, রত্ন কাজ করে না আমি বলছি না, করে, কিন্তু আমি কি বললাম, পারফেক্ট জিনিস দিতে হবে, ঠিক জিনিস দিতে হবে, খরচা করতে হবে যদি সমস্যার সমাধান পেতে চায়। তো রত্নটা মূল ব্যাপার নয়, বা রত্ন নিয়ে আমি কোনো অ্যাডভার্টাইজমেন্টও করছি না, রত্ন নেওয়ার কথা বা না নেওয়ার কথাও বলছি না। আমি বলছি যে জন্ম চাটে কিন্তু এটা সম্পূর্ণভাবে থাকে, একজন অভিজ্ঞ জ্যোতিষ এটা খুঁজে বার করে নেয় যে আপনাকে আমি কি দেব।
যতই বললাম স্তরে স্তরে বলবো, তত দেখো তুমি আর বিষয়গুলো আরো পরিষ্কার হবে। এবার তুমি আমার কাছে এলে, আমি দেখলাম যে তাকে আমি যদি পরে কিছু রুদ্রাক্ষ সাজেস্ট করতে পারি, মানে রুদ্রাক্ষ, প্রকৃত রুদ্রাক্ষ, নেপাল রুদ্রাক্ষ, ভালো অরিজিনাল রুদ্রাক্ষ, সেই রুদ্রাক্ষেরও দাম আছে। তো সেই রুদ্রাক্ষ দিলে, সেই রুদ্রাক্ষকে ঠিকঠাক মতো অভিষেক করে যদি তাকে ধারণ করানো যায়, ঠিকঠাক নক্ষত্রে ঠিকঠাক তিথিতে যদি করানো যায়, তাহলে সে ফল পায়, সে দারুণ ফল পায়। বহু ঋষি মুনি ঋষিরা এরকম ভাবে বহু মানুষকে সারিয়েছেন। এবার একটা মজার কথা আমি তোমাকে বলি, সেটা হচ্ছে যে দেখবে যে জ্যোতিষীরা টোটকা বলে, এটা করুন, সকালবেলায় ঘুম থেকে উঠে ওটা করুন, সারাদিন ভালো থাকবে, অমুক করুন তমুক। তো এই টোটকা সত্যি না মিথ্যে? এটা কিন্তু অনেক মানুষের প্রশ্ন, আমাকে বহু মানুষ জিজ্ঞাসা করেন যে দাদা এই যে টোটকা, কিছু টোটকা, কিছু টোটকা। আসলে না, বিষয়টা টোটকা বলে, আমি জানি না যে টোটকাটা খুব হাসির খোরাক হয়ে গেছে কিনা, বিষয়টা টোটকা নয়, বিষয়টা হচ্ছে দ্রব্যগুণ। তন্ত্রাজিমের একটা খুব মারাত্মক বিষয় হচ্ছে দ্রব্যগুণ। তন্ত্রের যত বড় বড় কাজ হয় কিসে হয়? সব দ্রব্যগুণ আছে না? আমরা বহু পুরনো যারা আমাদের পড়াশোনা আছে, তুমিও খুব ভালো করে জানো, তোমার বিরাট পড়াশোনা, আমি তো ব্যক্তিগতভাবে জানি, তুমি এটাকে হয়তো মানবে। দ্রব্যগুণ, করবী গাছের যে ফুল, করবী ফুল, দ্রব্যগুণ মারাত্মক। অনেক অনেক আমাদের প্রকৃতিতে পাওয়া যায় এরকম এমন বহু জিনিস আছে যার দ্রব্যগুণ গুণেই একদম সবকিছু ফল, কিন্তু সেটা ঠিকঠাক মতো মানুষকে দিতে হবে। ঠিক, এমনি এমনি তো প্রকৃতি জিনিসগুলো তৈরি করেনি, মানুষ তো প্রকৃতিরই একটা অঙ্গ, একটা অংশ। আর মানুষ ভাবছে যে আমার জন্যই প্রকৃতি সব খুলে রেখেছে, না সেটা নয়, সবকিছু সবকিছু নয়। তো টোটকা তখনই কাজ করবে যখন প্রকৃত সেই মানুষ দ্রব্যগুণের ব্যবহার জানবে। এই যে রাশিকে ক্যালকুলেশন করে অনেকেই দেখি বলে, অনেকেই অনেক কথা বলে জন্ম নক্ষত্রকে নিয়ে, কিন্তু প্রকৃত যদি তার দ্রব্যগুণের সম্পর্কে আইডিয়া থাকে, তাহলে বাড়িতে সেই সামান্য, হ্যাঁ এবার এই দ্রব্যগুণ যেটা আমি বলছি, এটা খুঁজে পাওয়াও আজকের দিনে কিন্তু দুষ্কর ব্যাপার, কিন্তু পাওয়া যায়। আমি বিভিন্ন জায়গায় ঘুরি বেড়াই, পাওয়া যায়। বহু মানুষ, বহু গ্রামাঞ্চলের আদিবাসী মানুষদের কাছে তখন ডেফিনেটলি পাবে। তারা আছে কি করে? আমি সামান্য একটা সম্প্রদায়ের কথা তোমাকে বলি, মানে আমার অন্তত চোখে পড়েনি, তোমার পড়েছে কিনা না, এই যে যারা সাঁওতাল সম্প্রদায় আছে। আচ্ছা, তুমি কোনোদিনও কলকাতা শহরে থেকে বড় বড় হসপিটাল, নার্সিংহোমে তাদের কোনোদিনও ট্রিটমেন্ট করতে দেখেছো? কেন? আমার না এটা খুব ভীষণ প্রশ্ন। সাঁওতালদের কি তাহলে শরীর খারাপ হয় না? ওই সম্প্রদায়ের মানুষদের তাদের কি রোগ হয় না? তারা সারায় কি করে? ঠিক, এটা দারুণ কথা বললে তুমি, কিন্তু এটা সত্যি ভাববার। তুমি লাইন দিয়ে দেখো, সাঁওতালদের দেখতে পাবে না, ওই সম্প্রদায়ের মানুষকে। আরো অনেক উপজাতি আছে যাদের কিন্তু তুমি দেখতে পাবে না, তাদের কি শরীর খারাপ হয়? সামান্য বোলপুর, তুমিও যাও আমিও যাও, বোলপুরের তো অনেকটা অংশ সাঁওতালরা থাকে। বোলপুরের এবার মানুষ বলতে পারে যে ওরা থাকেই প্রকৃতির সাথে, বোলপুর তো প্যারালালি, একটা দিকটা সাঁওতালরা থাকে, এটা তুমিও জানো আমিও জানি, আর একটা দিকরা আমরা যারা তথাকথিত সভ্য মানুষ তারা থাকি। তো আমাদের তো শরীর খারাপ করছে, আমরা তো দিনের পর দিন কোটি কোটি টাকার, মানে কোটি কোটি না হলেও লাখ লাখ টাকা তো শুধু মেডিকেলের উপরে খরচা করি, কিন্তু তারা কেন করছে? তাদের একটা বাচ্চার কেন শরীর খারাপ হচ্ছে? কোনো বাচ্চাকে দেখেছো যে তারা নিয়ে এরম দৌড়চ্ছে আমাদের বাচ্চাদের মতো? তারা তো এইরকম ভাবে, এই যে মারাত্মক বৃষ্টি হচ্ছে, তারা তো ওই ছোট্ট ছোট্ট ঝুপড়িগুলোতেই থাকে, বা তাদের ওই ছোট ছোট কুঁড়ে ঘরগুলোয় তারা থাকে, জঙ্গলের। তারা কি করে থাকছে? তারা কিছু কিছু জিনিস তোমাকে বলবে না, যদি পরে তাদের সাথে দীর্ঘদিন ধরে সম্পর্ক তৈরি করতে পারো, যদি তারা তোমাকে বিশ্বাস করে, তাহলে বলবে। ঠিক কথা। তো এই দ্রব্যগুণ কিন্তু তারাই তোমাকে বলবে। এই দ্রব্যগুণ একটা শিক্ষা, এই দ্রব্যগুণ শিক্ষা। এবার তুমি আমাকে বলতে পারো যে দ্রব্যগুণের শিক্ষা আমার আছে কি? আমি ব্যক্তিগতভাবে কিছু জিনিস জানি, এবার কি করে পেয়েছি না পেয়েছি সেটা অন ক্যামেরায় আমি বলবো না, বারণ আছে। আমি জানি, কিন্তু দ্রব্যগুণে কাজ হয়, ডেফিনেটলি কাজ হয়। তুমি একটা বাড়ি করতে যাও, সেই বাড়িটা করার আগে একটা জমি দেখো, সেই জমির মধ্যে অনেক টাকা খরচা করার মতো যার কাছে সামর্থ্য নেই, যার ধরো বাস্তু জাগ করানোর সামর্থ্য নেই, যে আমি একটা বাড়ি করব, কিন্তু এমন দ্রব্যগুণ আছে, এমন দ্রব্য পাওয়া যায়, সেই জিনিস তুমি তোমার মাটিতে পুঁতে দাও, আমি তোমাকে গ্যারেন্টি দিয়ে বলছি সেই ভূমিতে কখনো সমস্যা হবে না। একটা সামান্য কথা বলি তোমার, আমার পিসির দেশ মায়াপুর, মায়াপুর মানে আরামবাগের দিকে যে মায়াপুর, ওইখানে আমার পিসির দেশে এমন একটা বিষয়, মানে পিসির দেশের বাড়িতে এমন একটা জিনিস পোঁতা ছিল, সেটা আমি বলছি না অন ক্যামেরায়, কি সারা জীবন পিসির ওই গ্রামের বাড়িতে কোনোদিনও সাপ ঢোকেনি।
কোনোদিনও ঢোকেনি। পরে যখন সেটা নষ্ট হয়ে যায় সেই দ্রব্যর কোয়ালিটি, তখন বিষয়টা অন্য, ঢোকে। তখন এখন ঢোকে, যেহেতু ওখানে এখন আর কেউ থাকে না, এখন প্রায়শই ঢোকে, কিন্তু একটা সময় ঢুকতো না। দেখবে তন্ত্রাজিম যারা প্র্যাকটিস করে, তন্ত্রের দেবদেবীকে যারা, বহু পুরনো মানুষ আছে যারা বাড়িতে প্রতিষ্ঠা করেছে তাদের সাধনার জন্য, পঞ্চমুণ্ডির আসন বা বিভিন্ন রকম বেদি, সেই সমস্ত বাড়িতে দেখবে আগেকার দিনে সেই সমস্ত বাড়ি যদি এখন রেনোভেট করতে যাও বা ফ্ল্যাটে দিয়ে দাও, দেখবে মাটি খুঁড়লে অনেক জিনিস বেরোয়। হ্যাঁ, কেন বেরোয়? ঠিক। কেন বেরোয়? এটা কিন্তু এক ধরনের বাস্তুকে প্রোটেক্ট করা, প্রোটেকশন শিল্ড যেটাকে বলে। তার জন্য যার ক্ষমতা আছে অবশ্যই সে 3-4 লাখ টাকা 5 লাখ টাকা দিয়ে বাস্তু যা করে, কিন্তু যার নেই, তোমার মনে হলো যে আমি একটা ফ্ল্যাট কিনেছি, আমি খুবই সামান্য মানুষ, একটা চাকরি করা মানুষ, ছোট ফ্ল্যাট কিনেছি, দেখো বাস্তু বিষয়টা অন্য, আমি কিন্তু বাস্তুর বিষয়টা বলছি না তোমার, বাস্তুর কাটিং এই সমস্ত বিষয়ে আমার কোনো জ্ঞান নেই, আমরা জাস্ট দ্রব্য গুণটা, শুধু দ্রব্য গুণটা বলছি, ওটার সম্পর্কে আমার কিন্তু সত্যি কোনো জ্ঞান নেই, মানে বাস্তু সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই, আমি শুধু অ্যাস্ট্রোলজিটাই জানি। আমি মনে করি যেটা জানবো সেটা পুরোটাই জানবো, বাস্তু সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, আমার মাথাও অত ভালো নয় অ্যাস্ট্রোলজির সাথে বাস্তু করব। কিন্তু এই যে ধরো সে কিনলো, সে একটা আনন্দ করে কিনলো, সে হয়তো এরকম ভাবে বাস্তুবিদদের দিয়ে দেখায়নি হয়তো, কিন্তু সে মনে করছে যে আমি বাড়িতে ঢোকার আগে, পুজোর আগে আমি এমন কিছু করি যাতে আমার বাড়িতে অন্তত সুখ সমৃদ্ধিটা থাকে। তো সেখানে কিন্তু এই কাজটা, মানে এই যে দ্রব্য গুণ যেটা বলছি, দ্রব্যের কাজটা কিন্তু মারাত্মকভাবে ইম্পর্টেন্ট। এবং এই যে সমাধান, এই সমাধানের জন্য যে মূল্য, এটা কিন্তু অতি যৎসামান্য মূল্য, মানে যে একটা ফ্ল্যাট কিনেছে তার কাছে কিন্তু তখন আর ওটা বার্ডেন হবে না। 5-7 হাজার 10 হাজারের মধ্যে তার কাছে আর তখন ওটা বার্ডেন হবে না, তার কাছে একটা ফার্নিচার কেনার মতো। মানুষ তো এখনকার বেশিরভাগ মানুষ তুমি দেখবে যে প্রচুর বাজে খরচ করে, কিন্তু প্রকৃত খরচ তারা করে না। এবার একটা কথা বলি, এই যে তুমি বললে সমস্যার সমাধান, যাদের জুপিটার খুব খারাপ হয় না, বৃহস্পতি যাদের খারাপ হয়, তারা বারংবার যে মানুষের সাথে মেলামেশা করে, বারংবার কোনো কাজ করতে গিয়ে তারা বারবার ভণ্ড মানুষের কাছেই করে। জুপিটার যাদের খারাপ হয়, সে অনেকবার কিন্তু বাজে অনভিজ্ঞ জ্যোতিষের কাছেই হাতে গিয়ে পড়ে, মানে না চাইলেও, মানে সে চেয়েছে এই প্রবলেমটা হয়েছে যাবো, কিন্তু সে এমন একটা আনকোড়া লোকের কাছে গেছে যার কিন্তু এই সম্পর্কে কোনো আইডিয়া নেই। এটা জুপিটার খারাপ থাকলে হয়, একদম হয়। যার জন্ম ছকে বৃহস্পতি খারাপ, সে বারংবার কিছু ফ্রড মানুষের সাথে তার সম্পর্ক তৈরি করে ফেলে। শুধু জ্যোতিষ বলে নয়, জ্যোতিষকে বাদ দিও, সে যদি জ্যোতিষের কাছে নাও যায়, একটা কাজ শুরু করার আগে এটা তো প্ল্যানিং দরকার হয়, কিছু কিছু মানুষের সাহায্য দরকার হয়। একটা যে কোনো তুমি একটা কাজ করতে গেলে কিছু কিছু মানুষের কাছে গিয়ে তো কিছু কিছু তাদের অভিজ্ঞতা, মানে তোমার কাজটা শুরু করার জন্য তোমার যেহেতু অভিজ্ঞতা নেই, তুমি তো তাদের থেকে কিছু বলবে যে আমাকে কিছু জানান যাতে আমি কাজটা শুরু করতে। ওই তুমি যে লোকটার কাছে, সে দেখবে পরে ফ্রড, সে তোমার কাছে সবই বলেছে, এই করেছে ওই করেছে, আলটিমেট তুমি যখন কাজটা গোছাতে চাইছো দেখছো যে কিছুই মিলছে না, 2-4 জনের সাথে একটুখানি কথা বললে দেখলে সে বললে ও কিছু জানে নাকি, আর সত্যি পরে গিয়ে ওটা হয়। তো এবার একটা নয়, যাদের জুপিটার যে ধরনের খারাপ থাকে সে সেরকম লোকের, জুপিটার খারাপ থাকলে তুমি জানো সন্তান তো খারাপ হয়েই যায়, জুপিটার খারাপ থাকলে অনেক সময় বৈবাহিক জীবনেও এফেক্ট চলে আসে। তা মানে দেখে মনে হলো খুব সাধারণ বাড়ির ছেলে মেয়েরা বিবাহের পর একজন সম্পূর্ণ অন্যরকম রূপ ধারণ করলো। তো বিভিন্ন রকম, তো এখন বারবার আমি শুধু একটা মানুষের কাছে চলে যাচ্ছি, আমি ঠকছি, সবার আগে তার জানা উচিত যে আমার জুপিটার খারাপ, তাই আমি বারংবার ঠকছি। শুধু জ্যোতিষের কাছে নয়, শুধু জ্যোতিষের কাছে নয়, যে কোনো কারণে, যে কোনো এরকম জ্ঞান অর্জনের জায়গায়, মানে তাকে হিল করার জন্য সে কিন্তু এরকম হবে। যেমন বারবার ভুল চিকিৎসা হচ্ছে, সেটা সম্পূর্ণ অন্য গ্রহ। আবার হয় না যে বারবার ভুল চিকিৎসা, সে যতবারই যায় তার ভুল চিকিৎসা হয়। আবার অনেকের দেখবে যতবারই সে বাড়ি গাড়ি করতে গেছে কোনো না কোনো কারণে তার আটকেছে, ওটা আবার অন্য প্ল্যানেটের জন্য। বিভিন্ন প্ল্যানেটের বিভিন্ন বিভিন্ন নিজস্ব নেচার আছে, নিজস্ব ক্যারেক্টার আছে। তো যেটা বলছিলাম দ্রব্যগুণ তো একটা তোমাকে বললাম, এরপরে যেটা আমি তোমাকে বলবো সেটা হচ্ছে যে রুদ্রাক্ষ গেল, দ্রব্যগুণ গেল, এরপরে এসো মন্ত্র। বহু লোক এসে বলে যে দাদা আমাকে কিছু মন্ত্র দিয়ে দিন, আমি সেগুলো পাঠ করি, ভালো থাকবো। তার যদি জন্ম ছকে ওইটা যদি পারমিট না করে, সে মন্ত্র পাঠ করতে পারবে না, অসম্ভব ব্যাপার। ওই ভোর 3টে 3:30 ঘুম থেকে নিয়ম করে উঠে পড়ছি, 4টের সময় গিয়ে ধ্যানে বসছি, 6টার মধ্যে চান করে পুজো টুজো করে বেরোচ্ছি, কোনো কাজে লাগবে না, বিশ্বাস করো কোনো কাজে লাগবে না। লোক দেখানো ছাড়া আর বাড়ির আরো 5 জনকে ডিস্টার্ব করা ছাড়া কোনো কাজে লাগবে না। সে যেই তিমিরে থাকবে সেই তিমিরেই থেকে যাবে। এবার এসো মন্ত্র। মন্ত্র তো অনেক বড় বিষয়। মন্ত্রতে 3টে জিনিস লাগে, তুমি কতটা জানো আমি জানি না। মন্ত্রের প্রথম বিষয় হলো স্পষ্ট উচ্চারণ, দ্বিতীয় হচ্ছে শ্বাস প্রশ্বাস, আর তৃতীয় হচ্ছে লয়।
এই তিনটে যতক্ষণ না ঠিক হবে ততক্ষণ আমার শরীর থেকে উচ্চারিত মন্ত্র ইউনিভার্সে পৌঁছবে না। ঠিক। যতক্ষণ না ওটা গিয়ে হিট করবে ততক্ষণ ওখান থেকে ব্যাক করে আসবে না। ওটা সবার কম্য নয়। আজকের দিনে দাঁড়িয়ে বহু মানুষ আছে যারা তো পূজা আর্চা করছে, হোমযজ্ঞ করছে, যা খুশি করছে মানুষের মঙ্গলার্থে, তাদের অর্ধেকের বেশি মানুষের উচ্চারণ পরিষ্কার নয়। এটা আমি একদম বললাম। উচ্চারণ পরিষ্কার না হলে কাজ হয় না। আর এটা আমার থেকে ভালো তুমি জানো আরো। ঠিক, আমরা অনেকেই শুনেছি যে আমরা বন্ধু বান্ধবরাও অনেকে বলে যে ঠাকুর মশাই কি অঞ্জলি দিয়ে গেল কিছুই বুঝতে পারি না। ওতে কোনো কাজ হলো না। দুর্গাপুজো অঞ্জলি বা সন্ধি পুজো তার কিছু বোঝা গেল না। প্রকৃত সন্ধি পুজো অত সোজা নয়। দুর্গাপুজোর প্রকৃত সন্ধি পুজো করা অত সোজা নয়। ওই টাইমের মধ্যে অষ্টমী 24 মিনিট, নবমী 24 মিনিট, এই যে 48 মিনিটে যে সন্ধি পুজোটা করবে, যে পুরোহিত করবে তার মধ্যে সেই ভাইবস থাকতে হবে। সবাই দুর্গাপুজো করতে পারে না, কিন্তু চলছে, হচ্ছে। ওখান থেকে আর কি পাওয়া যাবে? এবার তুমি একটা জিনিস ভাবো, এইগুলো কিন্তু কতটা আমাদের সমাজে ক্ষতি করেছে। আজকে তুমি দেখো, আগেকার মানুষ যত আনন্দে হই হুল্লোড় করে বাঁচতো, আজকের মানুষ কিন্তু আর বাঁচে না। কিন্তু এগুলো তার এফেক্ট, এগুলো তার কিন্তু একটা অন্ধকার দিক। হ্যাঁ, কারণ আমাদের লাইফস্টাইলটা পুরোটাই কর্পোরেট হয়ে যাচ্ছে। শুধু কর্পোরেট নয়, তুমি দেখো না আজকে একটা সাধারণ মানুষের চাহিদা কোথায় চলে গেছে। এই চাহিদার জন্যই তো অ্যাস্ট্রোলজারের কাছে আসে একটার পর একটা। কিন্তু কেন? তোমার তো এটা হবে না। তুমি যতক্ষণ অব্দি পেলে, আমি আবারও বলছি, ততক্ষণ সেই অ্যাস্ট্রোলজার ভালো। ওই তো তোমাকে বললাম না যে সংজ্ঞাটা কোথায় পাল্টে গেছে প্রকৃত অ্যাস্ট্রোলজারের, যে হ্যাঁ রে তুই ওখানে গেছিলি, তোর কাজ হয়েছে, মানেটা কি? জিজ্ঞাসাই করে এইভাবে। এই শোন না, তুই যে অ্যাস্ট্রোলজারকে দেখালি, যে জ্যোতিষী, ওর কাছে গেলে কাজ হয়, মানে ধরেই নিয়েছে কাজ হবে। কিন্তু এটা একবারও ভাবছে না যে আমার জীবনের একটা নিজস্ব কর্ম আছে, তার একটা কর্মফল আছে, আমার সঞ্চিত কর্ম আছে, অর্জিত কর্ম আছে, আমি এখন কর্ম করছি, আমার পূর্বজন্মের কর্ম আছে। এগুলো মানুষ ভাবে না, ভাবতে ভুলে গেছে। এবং তারপরে দিনের পর দিন যার যখন যেখানে যা মনে হচ্ছে একটা পুজো করে ফেলছে। এই পুজো ওই পুজো, একটা তার তো নির্দিষ্ট জায়গা আছে, সময় আছে। হঠাৎ করে বললাম, হঠাৎ করে করলাম হবে না, হয় না, এটা হয় না। তার অনেক সিস্টেম আছে। এই যে পদ্ধতি, তুমি জানতে চাইলে পদ্ধতি, এবার তোমাকে বলি আরো একটা পদ্ধতি। এই যে আমাদের গোটা বডি, আমাদের এই গোটা বডিতে তুমি শুনলে সব থেকে বেশি অবাক লাগবে তোমার, গোটা বডিতে আমাদের অনেক চক্র আছে। আমরা তো কুলকুণ্ডলিনী যেটা জানি ওটা 7টা চক্র, কিন্তু তারপরেও মাথায় আছে টোটাল 12টা চক্র। কিন্তু এটা বাদ দিয়ে আমাদের গোটা শরীরে অনেক চক্র আছে। সেটা জানো কি? 114টার মতো চক্র আছে। প্রত্যেকটা চক্র এক একটা সমস্যা। তুমি সেইটাকে মেডিটেশন করে ঠিক করে নাও। করা যায়, অবশ্যই করা যায়, পদ্ধতি আছে। তোমাকে একটা সামান্য কথা বলি, আমি তোমাকে বললাম তুমি ধ্যান করো, তুমি রোজ মেডিটেশন করবে। তুমি কি বলো, বা সাধারণ মানুষ কি বলে? হ্যাঁ দাদা মেডিটেশন করি। কিন্তু মেডিটেশন করো আর মেডিটেশন করি, এখানেই কথাটা শেষ নয়। কটা মানুষ জিজ্ঞাসা করে যে দাদা মেডিটেশনে কি করবো? মেডিটেশনে অ্যাকচুয়ালি কি হয়? এই যে তুমি মেডিটেশন করতে বসছো, এই মেডিটেশন করতে বসে তুমি তোমার যে শক্তি, ঊর্জা, তোমার ঊর্জাকে ইউনিভার্সে পাঠাবে, না ইউনিভার্স থেকে তোমার ঊর্জাকে তোমার শরীরে ঢোকাবে? এটা সম্পূর্ণ দুটো আলাদা হয়ে। এটা তন্ত্রাজিমের, কিন্তু আমি অন্য ডাইমেনশনের কথা বলছি, এটা কিন্তু আমি তন্ত্রাজিমের কথা বলছি। কারণ এতদিন আমি যেটা তোমাদেরকে বলিনি সেটা আজকে তোমাকে বলি। আমি কিন্তু তন্ত্রাজিম প্র্যাকটিস করি, কিন্তু আমি ওই পুজো আচ্ছা ওরকম করি না। তন্ত্রাজিমের আমি একটা সম্পূর্ণ অন্য ডাইমেনশনে গিয়ে প্র্যাকটিস করি। আচ্ছা, তন্ত্রাজিমের অনেকগুলো ডাইমেনশন আছে, 1 2 3 4 5 6 অনেক। তো আমি যেখানে গিয়ে যে ডাইমেনশনে প্র্যাকটিস করি, তুমি সেখানে যদি মেডিটেশন করতে বসো, এই যে একটা জিনিস দেখবে, আগেকার ঋষি মুনিরা তারা শুধু মেডিটেশনই করতো, এবং তার সাথে তাদের কি থাকতো? কিছু বিশেষ ধরনের মালা, কেউ রুদ্রাক্ষ, কেউ স্ফটিক, কেউ মুঙ্গা মানে যেটাকে পলার মালা বলে, কেউ পদ্মবীজের মালা, এখন তো সবাই পরে ফেলছে। কিন্তু ওগুলো অ্যাকচুয়াল কাজ কি? কোন চক্রকে সে জাগাতে চাইছে? সে ইউনিভার্সে তার শক্তি, তার ঊর্জাকে ইউনিভার্স সাথে মেলাতে চাইছে, একটা কিছু কানেকশন তৈরি, নাকি ইউনিভার্স থেকে কিছু নিতে চাইছে? আরো মজার জিনিস হচ্ছে, তুমি যখন মেডিটেশনে বসছো, তোমার যদি ঊর্জাকে শরীর থেকে বাইরে বার করতে হয়, কোথা থেকে করতে চাইছো? এখান থেকে, ব্রহ্মতালু থেকে, কপাল থেকে, নাসিকা থেকে, এখান থেকে, কণ্ঠ থেকে, বাহু থেকে, কোথা থেকে করতে চাইছো? বুক থেকে। এটা সিস্টেম আছে, 114টা চক্র।
প্রত্যেকটা চক্রে রোগ আছে, রিপু আছে, প্রত্যেকটা চক্রে সমস্যা আছে। এটা শেখার ব্যাপার। তুমি যদি এটাকে ঠিকঠাক মতো রপ্ত করতে পারো, একটার পর একটা সমস্যা তোমার মিটিয়ে যাবে। তো আমি যখন মনে করি যে আমাকে একটা কাজ করতে হবে, সেই কাজটা নিয়ে আমি বেশি অরিড হই না, জানো কেন? তার কারণ আমি জানি যে আমার মধ্যে এই মেডিটেশনের যে ক্ষমতা, সেই লোকটা ঠিক তো আমার কাছে চলে আসবে, কোনো না কোনো মারফত চলে আসেও। এর সাথে টাকা পয়সা, আমাকে 2 কোটি টাকা দাও, এর কোনো যোগাযোগ নেই। না, মানুষ তো এরকমই ভাবে যে আমি চাহিদাটা বেড়ে গেছে। বহু মানুষ এটা করতে পারে। তো এই যে চাক্রাস, এইটাকে যদি কেউ জাগ্রত করতে পারে, সব পদ্ধতি আছে, সব সিস্টেমের মধ্যে যেতে হবে। দুটো কথা তাহলে বলে দিই। একটা বিশেষ চক্র, যে চক্রটাকে যদি অ্যাক্টিভ করতে পারে, আমি চক্রটার নাম বলবো না, যদি চক্রটা অ্যাক্টিভ করতে পারে, এটা বিশেষত মেয়েদেরই থাকে, ছেলেদেরই চক্রটা থাকে না। আচ্ছা, তাহলে কিন্তু তার সন্তান ধারণ ক্ষমতা বেড়ে যায়। দীর্ঘদিন ধরে তার সন্তান হচ্ছে না, 10 বছর হয়ে গেছে, 12 বছর হয়ে গেছে, 8 বছর হয়ে গেছে, হচ্ছে না, বিভিন্ন রকম সমস্যা। যদি সে প্রকৃতভাবে এই চক্রটাকে জাগ্রত করতে পারে, তার কিন্তু সন্তান ধারণের ক্ষমতা বেড়ে যায়। বিভিন্ন রকমের যে শারীরিক প্রতিবন্ধকতা, সেটা কিন্তু তার কেটে যাবে। এটা ছাড়াও কিন্তু আছে দ্রব্যগুণ। কিছু দ্রব্য, এমন মানুষ আছে যার এমন ঘটনাও ঘটেছে জীবনে, যে যার বাড়িতে সামান্য জিনিস ঝুলিয়ে দিয়েও তার সন্তান হয়েছে। এটা খুব অলৌকিক মনে হলেও এটাই লৌকিক। এরম ঘটনা কিন্তু আছে জীবনে, মানে জীবনে নয়, অ্যাস্ট্রোলজিতে আছে। শুধু গভীরতাটা তোমাকে খুঁজে নিতে হবে, কতটা গভীরে তুমি যেতে পারবে সমস্যার সমাধান করতে। এবার ধরো তোমার কাছে কোনো কিছুরই উপায় নেই, তোমাকে আমি বললাম যে আপনাকে মেডিটেশন করতে হবে, মেডিটেশন করার জন্য আপনাকে সাহায্য করতে হবে, আমি আপনাকে সাহায্য করব। তো আপনি এবার সে দেখা গেল কিছুদিন করে আর মেডিটেশন ছেড়ে দিল, সেটা আমার দোষ না, সেটা তার দোষ, সে পেতে চাইছে না। তো সুতরাং এই যে ধরো সমস্যা যেটা আইডেন্টিফাই করা যায়, তার জন্য সমাধানের এতগুলো উপায় আমি তোমায় বললাম। এবং শুধুমাত্র অ্যাস্ট্রোলজিক্যালি নয়, বাস্তুর দিকেও আমি তোমায় বললাম দ্রব্যগুণ। শুধু বাস্তু নয়, প্রত্যেকটা ক্ষেত্রে, তুমি অফিস করেছো, তুমি স্টুডিও করেছো, তুমি একটা ভালো আঁকা চিত্রশিল্পী যারা হয়, তাদের একটা খুব সুন্দর এক্সিবিশন হল করেছো, প্রত্যেকটা জায়গাতেই লোক আছে শুধু দ্রব্যগুণ। তার মানে সমস্যা আইডেন্টিফাই করে সেটাকে সলভ করা যায়। এবার তোমাকে একটা গল্প বলি, হ্যাঁ, একটা অভিজ্ঞতার কথা বলি। পুরী তো যাও, পুরী সকলেই যায়, কেউ ট্রেনে যায়, কেউ গাড়িতে যায়। তো পুরী যেতে আমাদের, পুরীর আগে কি পড়ে? খুরদার রোড পড়ে, পুরীর আগে পড়ে ভুবনেশ্বর। তো অনেকেই জানে, আবার অনেকে জানে না। দীর্ঘ কয়েক শতক ধরে ওখানে কিন্তু লুকিয়ে আছে একটি মন্দির, যেটা হচ্ছে 64 যোগিনী মন্দির। দুখানা আছে উড়িষ্যা ডিস্ট্রিক্টের, একটা হীরাপুর আর একটা রানীপুর। আচ্ছা, তো হীরাপুরটা হচ্ছে কিন্তু ভুবনেশ্বর থেকে 15-20 কিলোমিটার ডিস্টেন্সে। খুরদার রোড, মানে খুরদার রোড, ওটা অ্যাকচুয়ালি খুরদার জেলা, ওটা ওদের তো জেলা একটা, ওই জেলার অন্তর্গত। তো এই 64 যোগিনী মন্দিরে যদি কোনোদিনও যেতে পারো, তাহলে বুঝতে পারবে যে 64 যোগিনী মন্দিরের আসল মহিমাটা কোথায়। 64 যোগিনী মন্দিরটা মোটামুটি ভাবে এখন ভারতীয় প্রত্নতত্ত্ববিদেদের হাতে। আচ্ছা, তো আমি এর আগেও গিয়েছি, ভেরি রিসেন্ট নভেম্বরে গিয়েছি। তুমি যখনই 64 যোগিনী মন্দিরের ভেতর ঢুকবে, তখনই তোমার বাইরের জগৎ ওই অত বড় জায়গাটার মধ্যে আর ভেতরের জগতের মধ্যে একটা অদ্ভুত সুন্দর স্নিগ্ধতা অনুভব করতে পারবে। প্রথম যখন ঢুকবে, ঢুকেই বাঁদিকে একটা দেবী দুর্গা আছে, একদম মনে হবে জ্যান্ত, খুব বেশি বড় নয়, একদম মনে হবে জ্যান্ত। ভোলেনাথ আছে, অনেক সাপ অনেকে দিয়ে গেছে। তারপর আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, একটা বড় মঞ্চ আছে, তার ঠিক বাঁদিকে মাথা খোলা 64 যোগিনী মন্দির, যেমন আমাদের এমপিতে আছে। এবার এই ভেতরটায় যখন ঢুকবে, তখন একটা অদ্ভুত ভাবে টেম্পারেচারটা চেঞ্জ হয়ে যায়। এটা কিন্তু সম্পূর্ণ উপলব্ধি নয়, এটা কিন্তু একদম সম্পূর্ণভাবে তুমি অনুভব করতে পারবে। এটা শুধু উপলব্ধির ব্যাপার বলছি না, অনুভবের কথা বলছি। যেই 64 যোগিনীর মন্দিরটার ভেতরে তুমি ঢুকবে, যে দরজাটা দিয়ে, এখানের টেম্পারেচার আর ওখানের টেম্পারেচার তোমার আলাদা আলাদা, মানে এটা একদম অনুভব করা যায়, এটা কোনো উপলব্ধি নয়। এবার যত আস্তে আস্তে তুমি বাঁদিক থেকে দেখতে 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 যাবে, এইভাবে তুমি দেখতে দেখতে তোমাকে যেতে হবে, সামনে দুর্গা মা আছেন, আবার ঘুরে ঘুরে একটা একটা করে যখন দেখবে, যদি খুব পরিষ্কার ভাবে তুমি দেখো, তো 4 ঘন্টা সময় লাগবে তোমার পুরোটা দেখতে। দেখে মনে হবে যে এটা তো এই ঠিক আছে, চলো।
আমি ঘুরে বেরিয়ে চলে আসবো। কি অদ্ভুত, যেটা আমার মনে হয়েছে এটা উপলব্ধি। একটা করে 64 যোগিনী দেবী একটা করে দেখবে, আর তুমি না অদ্ভুতভাবে একটা কল্পনার জগতে চলে যাবে, এটা হবে। আবার যখন সেকেন্ডটা দেখবে, ওটা ফার্স্ট দেখলে সেকেন্ড দেখলে, তখন কল্পনাটা একটু পাল্টাবে। এটা হয়তো কোথাও একটা আমাদের কিছু প্র্যাকটিস, ঊর্জা। তো ওখানে যে পুরোহিত আছেন, আচ্ছা ওখানে একটি এরকম প্রদীপ আছে, আর মাঝখানে একটি মঞ্চ আছে, 64 যোগিনীর মাঝখানে একটা মঞ্চ আছে। ওই মঞ্চ হচ্ছে কালী আর শিবের। আচ্ছা, মাঝখানে ওটা কালী আর শিবের। 4টে স্তম্ভ আছে, সেই 4টে স্তম্ভ 4 জন পাহারা দিচ্ছে, দ্বারে 2 জন দ্বারপাল আছে, ভেতরে 64 যোগিনী আছেন, মাঝখানে দেবী দুর্গা আছে, তারও মাঝখানে আছেন শিব এবং শক্তি। কেন? কারণ হচ্ছে আমরা জীবনে যাই করতে চাই না কেন, নাই করতে চাই, আমাদের এই যে সমস্ত সমস্যার সমাধান এক জায়গায় গিয়ে মিটে যাবে, সেটা হচ্ছে আদি পরাশর শক্তিতে। আমাদের শরীরের ডিএনএটা কেমন দেখতে বলো তো? ঠিক দেখবে এরকম। এই ডিএনএটা কিন্তু অ্যাকচুয়ালি, এই যে তো 2 ডিএনএ, এটাকে আমরা বলি 2 ডিএনএ, 12 ডিএনএ, 2 ডিএনএ, 12 ডিএনএ এর মধ্যে 2 ডিএনএ। একটা বলা হয় যে শাস্ত্রে শিব একটা শক্তি, মানে দুটোই শক্তি, একটা শিব আর একটা আদি পরাশর, মানে দেবীর এটা কিন্তু এরম ভাবে উঠছে, এবং এটা কিন্তু আমাদের গোটা শরীরে টোটাল প্রাণী জগতে আছে এই ডিএনএ, এবং ওটাই কিন্তু ওটার একটা প্রকৃতি, ওই শিব আর কালীর যে মাঝখানের যে, এবং তাকে 4 জন পাহারা দিচ্ছে, 4টে, যেটাকে আমরা দিকের সাথে নির্ণয় করি। দিক মানে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। কোনোটাই কিন্তু গল্প নয়, আমি শুরু করলাম কোনোটাই গল্প নয়, শাস্ত্রীয় ভাবে বলছি। এবং এই 64 যোগিনী মন্দিরের হয়তো অনেকে আমার থেকে অনেক বেশি জানেন, আমি যেটুকু জানি আমি সেটাই বলি। ওখানে একটি প্রদীপ আছে, ওনারা দাবি করেন যে এই প্রদীপ 400 বছর ধরে জ্বলছে। আপনারা যদি কিছু ঘি দান করেন, পুজো তো পুজো, তোমার মতো তুমি দিলে, আমার মতো আমি দিলাম, কিন্তু এরপর ওনাদের চাহিদার মধ্যে ওইটুকুটাই চাহিদা, যে এইখানের জন্য যদি দেবীকে কিছু দেন, আমরা ঘি কিনি, এবং ওটা তুমি দেখতে পাবে যে ওটা জ্বলছে, বৃষ্টি, ঝড় বৃষ্টি। এবং এই হীরাপুরের 64 যোগিনী মন্দিরে ওরা প্রত্যেকে বলে, ওখানকার গ্রামবাসীরা, ওনারা প্রত্যেকে বলেন যে যদি তোমার উপর কোনো তন্ত্রের কোনো কালা জাদু করা থাকে, বা কেউ করবে বলে মনে করা হয়, তাহলে এইখানে এসে ঘুরে যাবে, ওই সব কেটে যাবে। এটা ওরা বিশ্বাস করে। এবং বহু মানুষ যারা ওখানকার আঞ্চলিক, মানে অঞ্চলের লোক, আঞ্চলিক যে সমস্ত, তারা কিন্তু বিয়ের পরে বরকনে ওখানে প্রথম পা রাখে, যাতে কোনো রকম কোনো কালরাত্রি বা এই সমস্ত যে এটা। কিন্তু আমরা এটা থেকে অনেকটা দূরে, আমরা শহরের মানুষ, সভ্যতার মানুষ, মানে তথাকথিত আমরা অনেকটা দূরে, পুরীরই অনতি দূরে কিন্তু এটা আছে। এবং এর একটা আমি তোমাকে আজকে বিশেষত্ব বলি, মানে এই 64 যোগিনী, এই 64 যোগিনী মন্দিরের মধ্যে যত দেবী আছে, সেই দেবীদের কিন্তু প্রত্যেকটার একটা করে আলাদা আলাদা শক্তি আছে। আচ্ছা, প্রত্যেকটা আলাদা আলাদা শক্তি আছে। এবং যারা 64 যোগিনী নিয়ে পড়াশোনা করেছেন, যারা জানেন, আমি বিশেষ এর থেকে আর বেশি কিছু বলবো না, এটা গুপ্ত একটি বিষয়, কারণ ইন্টারেস্ট না থাকলে এই বিষয়ে না যাওয়াই ভালো। ঠিক, শুধু শুধু বলে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার তো কোনো মানে হয় না। যাই হোক, তো এরা প্রত্যেকে কিন্তু আমাদের জীবনকে একটা অদ্ভুতভাবে দিক দেখায়, এই 64 যোগিনী। এবং তাদের কিন্তু যদি অনুসরণ করা যায়, তাহলে জীবন অবশ্যই বদলে যাবে। আমি আবারও বলছি, টাকা পয়সা অর্থ সম্পদের দিককে বাদ দিয়ে যদি কেউ জীবনে প্রকৃত যদি সেই জায়গাটায় পৌঁছতে চায়, যখন তার কাছে সবটাই চাইলেই পাওয়ার মতো হয়ে যাবে, তাকে কিন্তু এই জায়গাগুলোতে প্র্যাকটিস করতে হবে। এই জায়গায় প্র্যাকটিস করতেই হবে। আজকে সূর্যের টোটাল সানের 360 খানা এনার্জি আছে। এই প্রত্যেকটা এনার্জি নিয়ে কাজ করতে পারবে তুমি, যদি তুমি সঠিক পদ্ধতিটা জানা থাকে। তোমার সঠিক পদ্ধতিটা জানতে হবে। আধ্যাত্মিকতার বাইরে যত মানুষ চলে যাবে, আমাদের টোটাল গ্যালাক্সিতে একটা কথাই বলি, সান কিন্তু তার রুটটা চেঞ্জ করছে। এই মুহূর্তে সান রুট চেঞ্জ করছে, যার প্রথম এবং প্রধান একটা বড় এফেক্টই হচ্ছে আমাদের করোনা। হ্যাঁ, অবশ্যই করোনা। সান কিন্তু গ্যালাক্সিতে রুট চেঞ্জ করছে। এই রুট চেঞ্জ করার সব থেকে বেশি যে সমস্যা মানুষের মধ্যে এসছে, সেটা হচ্ছে যে বেবি ইস্যু। বেবি ইস্যু এখন সব থেকে বেশি সমস্যা। এটা কিন্তু একমাত্র সান তার রুটটা চেঞ্জ করছে বলে। এবং আধ্যাত্মিকতার মধ্যে দিয়ে যদি সে যেতে না পারে, এই চক্রাসকে যদি জাগ্রত করতে না পারে, তার কিন্তু হওয়ার সম্ভাবনা খুব কম। 2 নম্বর কথা বলি, শোনো, বহু সমস্যার মধ্যে তুমি আছো, সমস্যার সমাধান তোমার হচ্ছে না, এই সমস্যার সমাধান তুমি খুঁজেও পাচ্ছ না।
ঠিক আছে, বহু কিছু করে ফেলেছো, তাহলে অবশ্যই জানবে যে তোমার পাস্ট লাইফে বা তোমার সঞ্চিত কর্ম থেকে কিছু একটা উঠে এসছে, সেটাকে আইডেন্টিফাই করতে হবে এবং সেটা মেডিটেশনের মাধ্যমে করতে হবে। সেটা দ্রব্যগুণ, এবং আমি কেন বললাম এই 64 যোগিনী মন্দির, এই আরাধনা বা এই আধ্যাত্মিকতা ছাড়া সেটা তোমাকে জীবন থেকে তোমার মুক্তি পাবে। সবকিছু করে ফেলেছো, সবেতে ফেলিওর, তাহলে তুমি কি বাঁচবে না? বাঁচবে তো। জীবন তো তোমাকে এনেছেই তোমার ওই ফলটা ভোগ করাবে বলে, এবং সেখান থেকে মুক্তিও দেবে, ঠিকঠাক লোকের হাত ধরে তোমাকে ওখানে পৌঁছে দেবে। ধৈর্য ধরতে হবে। এবার 64 যোগিনী মন্দিরের একটা মজার কথা বলি। এই 64 যোগিনী মন্দিরের মাথাটা কেন খোলা জানো তো? কেন? কারণ হচ্ছে 64 যোগিনী মন্দির হচ্ছে তান্ত্রাজিমের ইউনিভার্সিটি বলে, এবং বলা হয় যে আগেকার সাধকেরা, বিশেষত এমপির যেটাকে অনুকরণ করে পার্লামেন্ট তৈরি হয়েছে, পার্লামেন্ট বিল, বহু ভিডিওতে দেখতে পাবে। তো এইখানে সাধকরা এমন ভাবে সিদ্ধি লাভ করতেন যে তারা মাটি ছেড়ে আকাশে উঠে যেতেন, সেই কারণেই কোনো মাথা ঢাকা নেই, কারণ তারা তো তাহলে, আর ওইখানে এমন একটা ঊর্জা তৈরি করতে পারতেন যেটা একদম মহাবিশ্বে ওরা পাঠিয়ে দিতে পারতেন। সাধকের কাজ সাধনা করা, সে এবার কোন ডাইমেনশনে করছে সেটা বলার বিষয়। বহু মানুষ আছে যারা দেখবে কোনো জায়গায় পা দিয়ে বুঝে যায় যে এখানে নেগেটিভ এনার্জি আছে না পজিটিভ এনার্জি আছে। নেগেটিভ এনার্জি হলে সেই নেগেটিভ এনার্জিটা কি এনার্জি? আমরা তো এক কথায় বলে ছেড়ে দিই না যে নেগেটিভ এনার্জি পজিটিভ এনার্জি, কিন্তু ওই যে বললাম ডেফিনেশন, সংজ্ঞাটা কি নেগেটিভ, তাকে আইডেন্টিফাই করতে হবে যে নেগেটিভটা কতটা নেগেটিভ। সবসময় একটা কথা মাথায় রাখা উচিত যে যখন কোনো ছোট্ট সমস্যা তোমার জীবনে আসবে তখন থেকেই সেই সমস্যাটার উপরে কিন্তু তীব্রভাবে সেই সমস্যাটা কেন এলে সেটাকে খোঁজা উচিত একটা মানুষের, কারণ ওটা কিন্তু প্রথম জানান দিল যে আমি আসতে চলেছি, এবং যখন অনেকটা বেড়ে যাবে, যখন দেয়ালে পিঠ থেকে যাবে, তখন আর কেউ বাঁচাতে পারবে, সম্ভব নয়। আধ্যাত্মিকতা ছাড়া, তান্ত্রাজিমের স্পেশাল কিছু ডাইমেনশন ছাড়া বাঁচা সম্ভব সেই মানুষটার নয়। সেটা তাকেই প্র্যাকটিস করতে হবে, তার জন্ম চাটে তাকে সেটা থাকতে হবে। এবং বহু মানুষ দেখবে সমস্যায় পড়ে জ্যোতিষীর কাছে আসে, বা কোনো একটা খারাপ জায়গায় আসে, মানে একটা খারাপ জায়গা থেকে বাঁচতে মানুষ আমাদের কাছে আসে, কিন্তু যখন সব থেকে ভালো সময় থাকবে তখন জ্যোতিষী পরামর্শ নেওয়া উচিত। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তো আমরা উল্টোটা করি, কারণ ওই যে সময়টা পাল্টে গেছে, ওই যে আগেই বললাম এফেক্ট, সমাজে এফেক্ট এসছে। আগেকার দিনে কি হতো, রাজারা সবসময় জ্যোতিষী নিয়ে ঘুরতো, রাজ জ্যোতিষী। তো সুতরাং এই প্রফেশনটা, আমাদের এই প্রফেশনটা একটা এলিট ক্লাসের প্রফেশন। এটা সাধারণ মানুষ যতই এখন মানে খুব বালখিল্য করুক বিষয়টার উপর, যতই বেশি তাচ্ছিল্য করুক, বিষয়টা অত সহজ নয়। এখান থেকে সমস্যার সমাধান করতে গেলে নিজেকে যথেষ্ট একনিষ্ঠভাবে এখান থেকে সমাধান খুঁজতে হবে। আমি শুধু পথটা বলে দিতে পারি, বা আমরা শুধু পথটা বলতে পারি। স্টোন কেনার বা রত্ন কেনার সামর্থ্য সবাই তো নেই, কিন্তু কিছু তো সামর্থ্য তাদের আছে যেটা যৎসামান্য, সেখান থেকে তারা বেরোতে পারে, বাড়ি কেনার ক্ষেত্রে, অফিস করার ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্র থেকে। এবং 64 যোগিনী, যেটা আমি তোমাকে আরো মূলত বলছিলাম, এর আরো অনেক গভীর তত্ত্ব আছে। সেই তত্ত্ব আশা করব কখনো তোমার সাথে শেয়ার করার কোনো অভিজ্ঞতা, মানে বড় অভিজ্ঞতা আছে অনেক, কিন্তু এইখানটা, মানে এই সময়টা, এই জায়গাটা আমার কখনোই মনে হচ্ছে না যে এই গুপ্ত বিষয়টাকে খুলে দেওয়ার। যাই হোক, এই পর্যন্তই আমি তোমাকে মোটামুটি বলতে পারি যে সমস্যা আছে, সমাধান তো অবশ্যই আছে, শুধু পথ আলাদা আলাদা আছে, পদ্ধতি আলাদা আছে। সেই পথ, সেই পদ্ধতি যদি অনুসরণ করা যায়, কারণ আবারও একটা কথা বলি শেষ করার আগে, যে জন্ম চাটে সেটা আছে, ঠিক সেইটা অনুযায়ী যদি তাকে সেই জ্যোতিষী, অভিজ্ঞ জ্যোতিষী যদি চ্যানেল করে, তাহলে অবশ্যই কাজ করবে। আচ্ছা আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। একটা দারুণ আড্ডা হলো। গোসাই ঠাকুরের আড্ডার দর্শকরা যদি তোমার সাথে যোগাযোগ করতে চায়, স্ক্রিনে তো নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করার কি কোনো প্রসেস আছে? না, এই নাম্বারে যোগাযোগ করার জন্য আমাকে এই নাম্বারে ডাইরেক্ট ফোন করতে পারে, আদারওয়াইজ হোয়াটসঅ্যাপ করে রাখতে পারে। তো দুটো ক্ষেত্রেই সর্বদাই সরাসরি আমি ফোনে কথা বলি, আমি উত্তর দিই। কখনো ফোন করলে যদি আমি ফোন না ধরতে পারি, তাহলে আমি ব্যস্ত থাকি, কিন্তু পরবর্তীতে তাকে উত্তর দিয়ে দেওয়া হয়। একদম একদম। অনেক অনেক ধন্যবাদ দাদা, গোসাই ঠাকুরের আড্ডায় আসার জন্য, এতটা সময় আমাদের দেওয়ার জন্য। আজকের মতন গোসাই ঠাকুরের আড্ডার এই পর্ব এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে আগামী সপ্তাহে। আর যারা ভাবছেন দাদার সাথে যোগাযোগ করতে চাইছেন, স্ক্রিনে তো নাম্বার আছে, দাদা বলেই দিল কিভাবে যোগাযোগ করবেন, ডেসক্রিপশন বক্সেও নাম্বার রইল। কেমন লাগলো আজকের এপিসোডটা জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন গোসাই ঠাকুরের আড্ডা। নমস্কার।